আমি মা আর বাবার জন্য গরম দুধ নিয়ে যাচ্ছি, তারপর গিয়ে ঘুমিয়ে পড়বো। ও সুপর্ণা, তুমিও দেরি করো না কেমন? তুমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আবার কাল কিন্তু ভোরে উঠতে হবে। হ্যাঁ বড়দি ভাই, আমি এক্ষুনি গিয়ে শুয়ে পড়বো। আচ্ছা। কি রে দিদি ভাই, তুই এখনো ঘুমোতে যাসনি? আমি এক্ষুনি যাচ্ছি। শোন না অপু, বলছি যে তুই না ফোনে 10-12টা অ্যালার্ম দিয়ে তবে শুবি, তবে গিয়ে কাল ভোরবেলা 5টার সময় উঠতে পারবি। তুই তো ভালো করে জানিস বল, এখন বাড়িতে গুরুদেব আছেন, উনি কিন্তু ভোরে না উঠলে আবার রাগারাগি করবেন। উনি তো এমনিই রেগে গেছেন দিদি ভাই। মানে তুই আবার কি করেছিস? আরে বাবা দিদি ভাই, আমি কিচ্ছু করিনি। আর আচ্ছা, তুই ওনার জন্য কোনো খড়ম রেখে আসিসনি? এ বাবা, এটা তো আমি একদম ভুলে গেছিলাম রে। আসলে ওনার খালি পায়ে চলতে একটু অসুবিধে হয়। ছি ছি ছি, সত্যি আমার খুব বড় ভুল হয়ে গেছে রে। শোন না, বলছি আমি বরং এখন যাই, ওনার ঘরে গিয়ে খড়মটা রেখে দিয়ে আসি। কোনো প্রয়োজন নেই দিদি ভাই, মেজ বৌদি অলরেডি গিয়ে ওনার ঘরে খড়ম রেখে দিয়ে এসেছে। আর খড়মটা ছিল না বলে উনি এতটা রেগে গেছেন। দেখেছিস, ভুল করলাম আমি, আর তার শাস্তি পেলি তুই। আমি বরঞ্চ গুরুদেবের কাছে গিয়ে বলে দিচ্ছি যে আপনার ঘরটা অপু নয়, আমি গুছিয়েছিলাম। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে বাবা, তুই যদি এখন গিয়ে এটা বলিস তাহলে তো আমরা মিথ্যেবাদী প্রমাণিত হয়ে যাবো দিদি ভাই। তাও ঠিক, তুই ঠিকই বলেছিস। আমি না এখন যেন সব কিরম ভুলে ভুলে যাচ্ছি জানিস। সেই তো, সারাদিন খালি ঘরে বসে থাকবি, মন মরা হয়ে থাকবি, তোর কি হবে বল? কোথায় আর যাবো বলতো, বাড়িতেই তো থাকতে হবে। কি রে অপু, কি ভাবছিস অপু? কিছু না। আচ্ছা দিদি ভাই, তুই তো মাঝে মধ্যে জামাইবাবুর সঙ্গে কাছে পিঠে কোথাও বেড়াতে যেতে পারিস, আন্টিমানের পারমিশন নিয়ে যাবি। বেড়াতে যাব তোর জামাইবাবুর সাথে? তোর জামাইবাবুর কি সেই সময় আছে যে আমাকে নিয়ে একটু বেড়াতে যাবে? তুই তো মাঝে মধ্যে সুন্দর করে সাজগোজও করতে পারিস, জামাইবাবু দেখলে কত খুশি হবেন বলতো। সাজবো? কার জন্য সাজবো বলতো? তোর জামাইবাবুর তো সেই ধৈর্যও নেই যে আমার দিকে একবার ফিরে তাকাবে। আচ্ছা ঠিক আছে, তুই নিজের জন্য সাজগোজ করবি। হয়েছে হয়েছে, অনেক পাকামো হয়েছে, এখন চল তো, চল ঘুমাবি। আয়, আরে বাবা চল না রে বাবা, উফ আয় আয় তো। শোন না, বলছি যে ঘরে যাওয়ার আগে না একবার গুরুদেবের ঘরটা হয়ে যায়, জানিস ওখানে সব ঠিকঠাক আছে কিনা একবার দেখে নেবো। না রে বাবা, তার আর কোনো দরকার নেই, ওনার ঘরদোর সুন্দর করে গোছানো আছে। তাছাড়া ওই নরম ধবধবে বিছানায় ঘুমানোর পর ওনার রাগ গলে জল হয়ে যাবে। রাগ গলে জল হয়ে যাবে নাকি জল জমে বরফের মতন কঠিন হয়ে যাবে সেটা তো এই জ্যোতিকাই ঠিক করবে। গুরুদেব ঘরে নেই, বাথরুম থেকে কলের জলের শব্দ আসছে, তার মানে গুরুদেব বাথরুমে আছেন। আমাকে এইটুকু সময়ের মধ্যে আমার কাজটা সেরে ফেলতে হবে, আর যদি আমার কাজটা সেরে ফেলতে পারি তাহলে তো কেল্লা ফতে। ভালো করে বিছুটি পাতাগুলো ছড়ানো হয়ে গেছে, এবারে একটু পরে খেলা জমে যাবে। এই দেখো, কলকাতায় যে আমাদের নতুন শোরুমটা ওপেন করছি ওটার ইন্টেরিয়ার ফরম্যাট। কলকাতার বড় বড় জুতোর দোকানের সাথে যাতে পাল্লা দিয়ে চলতে পারি সেইভাবেই তৈরি করা হচ্ছে। কেমন? খুব সুন্দর হয়েছে গো।
আর এটা দেখো, এই যে এটা হচ্ছে বাচ্চাদের জন্য কিডস কর্নার। এটাও খুব সুন্দর। একদম চুপ করো। কার সামনে কি কথা বলতে হয় তুমি একদম জানো না, সবকিছু ভুলে গেছো। যাও এখান থেকে, যাও। কি ব্যাপার কি? হ্যাঁ, আমার অপু গোয়েন্দার মুখটা আজকে হঠাৎ বাংলার 5-এর মতো লাগছে কেন? না না, 5 নয় গো, 5 নয়, 0। শূন্য? ইউ মিন 0? ইয়েস ইয়েস, 0। যে অপু কিনা স্কুল কলেজের পরীক্ষায় সব সময় 100 পেত, সে অপুকে গুরুদেব কিনা এখানে 100 দিচ্ছেন। মানে আবার কি? উনি তো সারাক্ষণ রেগেই রয়েছেন। কেন রেগে কেন রয়েছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমার মনে হয় আমাদের অপু গোয়েন্দা একটু বেশি কথা বলেছে, তাই না? না, গুরুদেব কিন্তু কথা বলা একদম পছন্দ করে না। না গো, তুমি বিশ্বাস করো, আমি একদম বেশি কথা বলিনি। আসলে ওনার ঘর গোছানোর সময় দিদিভাই না ওনার জন্য খড়ম রেখে আসতে ভুলে গেছে, আর উনি তো জানেন যে ওনার ঘরটা আমি গুছিয়েছি। ব্যাস, রেগে গেলেন অপুর ওপর। আচ্ছা ঠিক আছে, তুমি ওনাকে সরি বলে দিতে পারতে। বাবা রে, সরি সরি বলবো ওনাকে? উনি যা রাগী। তুমি হাসছো দীপু অ্যাসিস্ট্যান্ট? তোমার অপু গোয়েন্দা কিনা ভয়ে মরছে, আর তুমি হাসছো? কেন হাসছি বলো তো? আমি দেখছি আমার অপু গোয়েন্দাও কিছু ভয় পায়, এটা দেখে অবাকও হচ্ছি আমি। না 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 না, অপুর তো ভয় ডর থাকতে নেই না, ও তো সুপারম্যান কিনা। সুপারম্যানই তো। দীপু অ্যাসিস্ট্যান্টের জীবনে অপু গোয়েন্দা সুপারম্যান। দূর বাবা। এই জানো তো, আমার না সত্যি সত্যি খুব টেনশন হচ্ছে। আসলে মিথ্যে কথা বলেছি তো, মিথ্যে কথা বলে কোচিং ক্লাসে গেছি। আমার না খুব অপরাধ বোধ হচ্ছে, খুব খুব মন কেমন করছে আমার। অপু, অপু, তোমার যত টেনশন, যত অপরাধ বোধ, যত মন কেমন করা, তুমি সব আমাকে দিয়ে দাও। সব দিয়ে দেব, তারপর তোমার মনটা কেমন করলে সেটাকে সামলাবে শুনি? তুমি সামলাবে, সত্যি অপু। তুমি যদি আমার বুকে মাথা রাখো, আমার মনের সমস্ত ঝড় থেমে যায়। কি ব্যাপার দীপু অ্যাসিস্ট্যান্ট, খুব কাব্যি করা হচ্ছে দেখছি। তা একটু হচ্ছে বটে। আসলে কি বলতো অপু, তুমি আমার জীবনে না ওই কালী পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণার মতো, তাই তোমাকে দেখলে একটু আধটু কবিতা চলেই আসে। হ্যাঁ, তোমার কবিতা আসে, আর আন্টি মানের বকুনি আসে, তার সঙ্গে তো আবার গুরুদেবও যোগ দিয়েছেন। ওপর কত বকুনি খাবে বলো তো? বকুনি খেয়ে খেয়ে না ওপর পেট ভরে যাচ্ছে। তালের বড়া, মালপোয়া, নাড়ু, এগুলো কখন খাবে অপু? এটা তো খুব বড় সমস্যা অপু। না না না, খুব বড় সমস্যা। আমার মনে হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য বিদেশ থেকে লোক আনাতে হবে। ইয়ার কি হচ্ছে তাই না? আমার না খুব টেনশন হচ্ছে জানো তো। গুরুদেব না আন্টিমানের মতো শান্ত শিষ্ট মেয়ে পছন্দ করেন। হ্যাঁ তো ঠিক আছে, কয়েকটা দিন তুমি একদম শান্ত শিষ্ট মেয়ে হয়ে থাকো।
আরে বাবা, অপু তো খুব চঞ্চল, ও কি করে শান্ত হবে বলো তো? হ্যাঁ, অপু সেদিনই শান্ত হতে পারবে যেদিন ওর চোখ সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। অপু! এই তো দেখছি সত্যি সত্যি কেউ বিছুটি পাতার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে। তাহলে তো বলবো ভাগ্যিস আমি চাদরটা বদলে দিয়েছি, না হলে গুরুদেব যদি এই চাদরে শুতেন, ওনার তো সারা শরীর চুলকাতো আর উনি তো খুব কষ্ট পেতেন। এসব এসব কি বলছিস তুই অপু? আমার তো শুনে খুব ভয় করছে রে। হ্যাঁ রে, বলছি তোর হাত এখন ঠিক আছে তো? ঠিক আছে রে দিদি ভাই। কিন্তু অপু, তুমি কাল রাতে কেন আমাকে কিছু বলনি? আসলে আমার খুব টেনশন হচ্ছিল দীপু অ্যাসিস্ট্যান্ট। আমার বারবার মনে হচ্ছে আমাকে বা আমার দিদিভাইকে আবার কেউ ফাঁসানোর চেষ্টা করছে। গুরুদেব যদি ওই বিছুটি পাতা মাখানো বিছানায় শুতেন, তাহলে কি বড় সর্বনাশটাই হয়েছে তো ভাবতে পারছো? উনি খুব কষ্ট পেতেন আর সেই সঙ্গে অপু খুব বকুনি খেত। কিন্তু কে এটা করতে পারে? যে বা যারা আমাকে ফাঁসাতে চায়। মাসিমণি? না না, মাসিমণি এটা করবে না। মাসিমণি তো একদম বদলে গেছে। তাহলে তাহলে নীলু? কিন্তু ওই দেশের বাড়িতে গয়না চুরির ঘটনার পর নীলুও কিন্তু একদম শুধরে গেছে। তাহলে কি জানি, তবে কেউ না কেউ তো আছেই যে চায় না অপু এই বাড়িতে থাকুক, যে চায় অপু সবসময় বিপদে পড়ে যাক। কে? কে বলো তো? মেজ বৌদি না তো? বুঝতে পারছি না, প্রমাণ ছাড়া তো এভাবে নিশ্চিত করে বলা যায় না। তবে হতেই পারে আমাকে ফাঁসানোর জন্য এই কাজগুলো করছে। এখন কি হবে বলতো অপু? এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তুই চিন্তা করিস না দিদি ভাই, যে বা যারা এই কাজগুলো করছে অপু তাদের ঠিক ধরেই ছাড়বে। অপু গোয়েন্দার চোখকে ফাঁকি দেওয়া এতটা সহজ কাজ নয়। তবে হ্যাঁ দিদি ভাই, এই কথাগুলো এখন কাউকে কিচ্ছু বলবি না। দীপু অ্যাসিস্ট্যান্ট, তুমি এই ব্যাপারে কাউকে কিছু বলো না। পুজোটা আগে ভালো করে হয়ে যাক, তারপর দেখা যাবে। হ্যাঁ ঠিক বলেছিস। শোন না, আমি বরং যাই, জানিস এক্ষুনি আবার পুজো শুরু হয়ে যাবে। আমি গিয়ে তাড়াতাড়ি তৈরি হইনি, তোরা আয় কেমন? আসছি। কি হলো, দাঁড়িয়ে থাকলে কেন? চলো। আমার বউটা কিন্তু খুব বুদ্ধিমতী। তো প্রশংসা করা হচ্ছে, কি ব্যাপার? যেটা সত্যি সেটাই বলছি, সত্যি ছাড়া একটাও মিথ্যে কথা বলছি না। আচ্ছা অপু, কালকে যে তোমার হাতে বিছুটি পাতা লেগেছিল, এত চুল করছিল, এত জ্বালা করছিল, তুমি আমাকে কেন বলনি? তুমি যদি আমাকে বলতে তাহলে আমি তোমার হাতে ময়শ্চারাইজার লাগিয়ে দিতাম, নারকেল তেল লাগিয়ে দিতাম, দেখতে তোমার সব জ্বালা সেরে যেত। ঠিক এইভাবে এইভাবে। আমি যখন ঘরে গেলাম তখন তো তুমি নাক ডেকে ঘুমোচ্ছিলে। উনি কাঁচা ঘুম থেকে উঠে নাকি আমার হাতে নারকেল তেল ময়শ্চারাইজার মাখিয়ে দিতেন। তাহলেই হলো মিথ্যেবাদী। হাত ছাড়ো। মিস করে ফেলেছি, খুব খারাপ মিস, ব্যাড মিস। না না না, আমার এখন এসব ভাবলে হবে না। আমার সবার আগে জানতে হবে আমার অপু গোয়েন্দাকে কে ফাঁসানোর চেষ্টা করছে, কে?
রাধে রাধে। এইরকম একটা পুজোর দিনে ঠাকুরের গান হলে বড় ভালো হতো না রে অপুমা? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো। জানো তো, আমার দিদিভাই খুব ভালো গান গায়। তা তো জানি, সে যে বৌমা চুপ করে আছো কেন? গান ধরো মা। আমি যদি কখনো বাইরে কাজ করতে যাই, আমার স্বামী ঠিক আমার পাশে দাঁড়াবে। বাইরের জগৎটা খুব কঠিন। সেই কঠিন জগৎটাই যে চিনতে চাই গুরুদেব। তো শোনো একটা কথা, নারী দুর্বল। বাইরের জগতের কাঠিন্যের সঙ্গে সে লড়বে কি করে? কিন্তু বাইরের কঠিন জগতের সঙ্গে লড়াই যদি না করা হয়, তাহলে মেয়েদের দুর্বলতা কোনোদিনও কাটবে না গুরুদেব। দেখেছো তো, দেখো এই মেয়ে কেমন সমানে গুরুদেবের সঙ্গে ক্যাটস ক্যাটস করে কথা বলে যাচ্ছে। গুরুদেব প্রশ্ন করছেন, আমি যদি ওনাকে উত্তর না দিই তাহলে তো ওনাকে অসম্মান করা হবে আন্টিমান। দীপু অ্যাসিস্ট্যান্ট, সরি, আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি চুপ করে থাকতেই পারলাম না, সেই উত্তর দিয়ে ফেললাম। ও আবার কথার উত্তর দেবে না? ওর মধ্যে তো কথার চাষ হয়। বুঝলাম, তার মানে তুমি সংসারের জন্য ত্যাগ স্বীকার করতে চাও না, তাই তো? তাহলে বিয়ে করলে কেন? দু নৌকায় পা রেখে কিন্তু জীবন চলে না। গুরুদেব, দু নৌকায় পা দিয়ে চলবো কেন? প্রয়োজন হলে অপু সংসার আর চাকরি দুটোকেই এক নৌকায় তুলে নেবে। গুরুদেব, তাহলে কেমন হয়? দেখেছেন গুরুদেব, দেখেছেন সমানে কথা বলেই যাচ্ছে। কিন্তু বললাম যে এই মেয়েকে থামানো খুবই মুশকিল। এই মেয়ে বাইরের জগতে স্বাদ আস্বাদন করতে শিখে গেছে। নারী জন্ম লাভ করে এটা কিন্তু গূঢ় অপরাধ। গুরুদেব, নারী জন্ম পুরুষ জন্ম এগুলো আমি আলাদা করে ভাবি না। আমি শুধুমাত্র মনুষ্য জন্মে বিশ্বাসী গুরুদেব। আরে দূর বাবা, ইশারা কি করছো দীপু অ্যাসিস্ট্যান্ট? বলেছি না আমাকে ইশারা করবেন, আমি বুঝতে পারি না। যা বলার জোরে বলো। বাবা, এই তো দেখছি স্বামীকেই দমিয়ে রাখছে। এরপর তো রোজগার করে স্বাবলম্বী হয়ে সংসারকে লাথি মেরে চলে যাবে, তাই তো? কেন গুরুদেব, আমি সংসার ছেড়ে চলে যাব কেন? ওই তো বাবা বসে আছেন, উনিও তো উপার্জন করেন। তাছাড়া বড়দা ভাই, মেজদা ভাই, সেজদা ভাই, দীপু অ্যাসিস্ট্যান্ট সবাই তো উপার্জন করে। কই, তারা তো সংসারকে লাথি মেরে চলে যাননি। উল্টে মেয়েরা চাকরি করে উপার্জন করে সেটা সংসারে কন্ট্রিবিউট করে, তাতে সংসার ভালোভাবে চলে, সচ্ছলভাবে চলে। তাতে সংসারে আর্থিক নিরাপত্তা আসে,
সন্তান পালন করে তাদের স্বপ্ন পূরণ করে। তুমি চুপ করো মেয়ে, আর অনর্থবাদী হও তো। চুপ করো। অবলা, অপুমা গুরুদেবকে তার মনের কথা বলছে, তুমি এর মধ্যে আসছো কেন? এগুলো মনের কথা, ওর মনের কথা শুনে তো গুরুদেব মনক্ষুণ্ণ হবেন। গুরুদেব, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, আপনি যদি আমার কথায় মনক্ষুণ্ণ হয়ে থাকেন, দেন আই এম ভেরি সরি। আমায় আপনি ক্ষমা করবেন, আমি খুব দুঃখিত। প্রথমবার বানিয়েছি তো, তাই খেতে যদি একটু খারাপ হয় 10-এ 0 দেবেন না যেন আমায়। কি? না না, মানে ওই যে বললাম না প্রথমবার বানিয়েছি, তাই খেতে যদি খারাপ হয় আপনি কিন্তু আমায় মুখ ফুটে বলবেন। গুরুদেব, আপনি কিন্তু আবার এটা ভাববেন না আমি প্রথমবার রান্না করেছি আর সেটা যদি খারাপ হয় তার জন্য বকুনি খাবো, সেই ভয়ে আপনাকে বলছি যে প্রথমবার রান্না করেছি, তা কিন্তু নয়। আসলে আপনার কাছে না আমি কিছু লুকোতে চাই না, তাই আর কি। গুরুদেব, আপনি খেতে শুরু করুন, লুচি তো ঠান্ডা হয়ে যাচ্ছে। রাধে 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 রাধে। দারচিনি মেশানো পায়েস গুরুদেবের মুখে ঢুকে গেছে। তারপরেই শুরু হবে দারচিনির খেল। গুরুদেবের অ্যালার্জি শুরু হয়ে যাবে আর উপর খেল খতম হয়ে যাবে। গুরুদেব, বলছি যে পায়েসটা খাওয়া যাচ্ছে তো? মানে চালটা খুব একটা শক্ত নেই তো? আর মিষ্টি ঠিক হয়েছে? তবে হ্যাঁ, মিষ্টি তো ঠিক হতেই হবে, আমি তো নিরামিষ রান্নাঘরে নুন রাখতেই দিইনি। জানেন তো গুরুদেব, একবার আমি বাবার জন্য সুজির হালুয়া বানিয়েছিলাম, তাতে না ওই চিনির বদলে আমি নুন দিয়ে ফেলেছিলাম। যদিও পরে সেটাকে আমি ওই নোনতা সুজি বলে ম্যানেজ দিয়ে দিয়েছিলাম। এই দিদি ভাই, তোর মনে আছে? আপনি খান গুরুদেব, অপু আর বক বক করবে না। এই অপু মুখে আঙুল দিল। ভালো করে যত্ন করে পেতলের হাঁড়িতে পায়েস বানাতে হবে কিন্তু। ঠিক আছে আন্টিওয়ান। এই যে আমার মুখটা যেন না পড়ে। পায়েসটা খেতে মা অবলার হাতের পায়েসের মতো হয়নি।
তবে 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 মোটামুটি সুস্বাদুই হয়েছে। আসলে মন দিয়ে কাজ করলে যে কোনো কাজই ভালো হয়। তবে তোমার সংসারে মন বসে না, এটাই বড় সমস্যা। ভালো হয়েছে খেতে। স্বামী লীলানন্দ গোসাই কখনো অসত্য কথা বলে না। এই পায়েস খেয়ে আমার মনে হচ্ছে না যে এই প্রথম তুমি পরমান্ন রান্না করলে। পায়েস মানে পরমান্ন। আমি তো রান্না করার সময় শুধুমাত্র আমার মায়ের হাতের বানানো পায়েসের কথাই মনে করেছি গুরুদেব। জানেন গুরুদেব, আমার মা খুব ভালো পায়েস বানায়। আমার মায়ের নাম তো পরমা, তাই বাবা মাঝে মধ্যে মজা করে বলে পরমার হাতের পরমান্ন খেয়ে খুব মজা। মনে হয় শুধুমাত্র পরমান্ন নয়, পরমার হাতটাই খেয়ে ফেলি। গুরুদেব এখন আউট অফ ডেঞ্জার তো? উনি এখন একদম সুস্থই আছেন। উইকনেসটা কেটে গেলে বুঝতে পারবেন উঠে। অপর্ণা ম্যাডামের জন্য আপনি প্রাণ ফিরে পেলেন। বলতে পারেন আপনার প্রাণ কিন্তু ওনার কাছে ঋণী হয়ে রইল। যাও অপু, গুরুদেব ডাকছেন। বিশ্বাস করুন গুরুদেব, আমি আপনার পায়েসে দারচিনি দিইনি। আপনি উঠছেন কেন গুরুদেব? এবারে কিন্তু আমি আপনাকে খুব বকে দেবো বলে দিলাম। কি বলছো কি তুমি? গুরুদেবকে বকে দেবে? ঠিকই তো বলছি, মায়েরা ছেলেদের বকতেই পারে। হ্যাঁ, বদলে উনিও আমায় বকতে পারেন। ওনাকে এখানে মানে হসপিটালে নিয়ে এসেছি। সরি গুরুদেব, আপনার অনুমতি ছাড়া আমি আপনাকে এখানে এনেছি। এটা আমার ভুল। পেরেছি তোমার মতো মিচ্ছুমের কান আমি ধরাতে পেরেছি। তুমি আমাকে এখানে নিয়ে এলে, তাই তো আমার প্রাণটা বাঁচলো। তা না হলে তো এই ধরাধামের মায়া কাটিয়ে আবার চলে যেতে হতো। মা, আমি আশীর্বাদ করি তুমি অনেক বড় হবে, অনেক বড়। আপনি এত কথা বলবেন না, বিশ্রাম নিন। না, আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। অপু মা,
আজ আমার তোমার জন্য গর্ব হচ্ছে। তোমার বুদ্ধিমত্তার প্রশংসা করতে হচ্ছে। মহাবলাকে আমি বলবো যে সে খুব ভাগ্যবতী, এমন পুত্রবধূ সে পেয়েছে যে সর্বক্ষণ তার পাশে থাকবে, সে কখনো তার পরিবারের মাথা হেঁট হতে দেবে না। আর একটা কথা বলবো, তুমি সারা জীবন পরিবারটার পাশে থেকো। যতই তুমি স্বপ্নের কাছে পৌঁছে যাও না কেন, এই পরিবারটাকে কখনো অবহেলা করো না, কখনো না। করব না গুরুদেব। সংসার আর স্বপ্ন দুটোই আমার দু চোখের মনির মতো হয়ে থাকবে। আমি জানি তুমি তোমার কথা রাখবে। একবার কাছে এসো। অনেক বড় হও মা। উপমা, গুরুদেবকে প্রণাম কর। না বাবা, শুয়ে থাকা মানুষকে তো প্রণাম করতে নেই, তাই প্রণামটা আজ তোলা থাক। আজ আমি আপনার পায়ের নিচের মাটি স্পর্শ করে প্রণাম করলাম গুরুদেব। তবে আজ আমি প্রতিজ্ঞা করছি, আমি যেদিন এটা প্রমাণ করতে পারবো যে আপনার পায়েসে কে দারচিনি মিশিয়েছিল, যেদিন এটা প্রমাণ করতে পারবো যে আপনার এই এত কষ্টের দায়ী এই অপু নয়, সেদিন আমি আপনার পা ছুঁয়ে প্রণাম করব গুরুদেব।